হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি। বন্ধুরা, তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে। বন্ধুরা, গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। লাল টুকটুকে বেনারসিতে বউ সেজে বসে আছে নীলাঞ্জনা, হাত ভর্তি মেহেদি। বাসা থেকে পালানোর সময় টাকা আর গহনা নিয়ে এসেছিল। সেসব দিয়েই বিয়ের আয়োজনে করেছে লাবিব। মেরুন রঙের শেরওয়ানি পরে রুমে প্রবেশ করল লাবিব। নীলাঞ্জনাকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে তাকিয়ে থেকে বলে, তোমার প্রেমে আমি কেন? যে কোনো পুরুষ পড়তে বাধ্য। তোমার সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না। ইসে সবাই বলবে জিতেছি। ইচ্ছে করছে টুপ করে তোমাকে খেয়ে ফেলি। নিজের বউকে নিজেই না নজর দিয়ে ফেলি। নীলাঞ্জনা বেশ অবাক হল। আচ্ছা লাবিব আমার রূপ দেখছে? আমার চোখ ভর্তি অশ্রু ওর চোখে পড়ছে না? কই একবারও জিজ্ঞেস করল না তোমার চোখে পানি কেন? একবারও বলল না তোমার হাতের মেহেদির রং কেমন গাঢ় হয়েছে দেখি। তোমার কি মন খারাপ? তাহলে লাবিব কি আমায় ভালোবাসে নাকি আমার রূপের মোহে আটকে পড়েছে? এই আমার সুন্দরী বউ, কি ভাবছ বলো তো? তুমি আমাকে দেখে আমার সৌন্দর্য উপভোগ করো, অথচ আমার চোখের দিকে তাকিয়ে হৃদয় পড়তে পারো না। তুমি কি আমায় ভালোবাসো নাকি শুধুই আটকে আছো আমার মোহমায়ায়? লাবিব এগিয়ে এসে বলে, কবুল বলতে দাও, তারপর দেখো আমি কিসে আটকে আছি আর কি পড়তে পারি। সুন্দরী, এক্ষুনি কাজে আসবে। নীলাঞ্জনার মনটা খারাপ হয়ে গেল। হঠাৎ মনে হলো ভালোবাসার চেয়ে মন পড়তে পারে এমন মানুষ জীবনে বেশি প্রয়োজন। রংচনে ভালোবাসা হয় না, রং তো কেবল মোহ। কাজী সাহেব আসলেন, বিয়ে পড়ালেন। লাবিবের চাচা আর তার পরিবার উপস্থিত ছিল বিয়েতে। নীলাঞ্জনার পক্ষ থেকে কেউ উপস্থিত নেই। কবুল বলতে যেয়ে কান্নায় ভেঙে পড়ে নীলাঞ্জনা। হঠাৎ তার মন বলছে সে যেন বড় কোনো ধ্বংসের সূচনা করছে। মনে মনে আওড়ালো, তোমাদের অভিশাপ নিয়ে আমি সুখে হতে পারব তো বাবা? রঙিন বেলুন আর জড়ি দিয়ে সাজানো রুমে বসে আছে নীলাঞ্জনা। হাঁটুতে মুখ গুজে কান্না করছে। সবকিছু কেমন বিষাক্ত মনে হচ্ছে। ছুটে চলে যেতে ইচ্ছে করছে ছেড়ে আসা প্রিয় মানুষদের কাছে। মাহফুজা বেগম বলেন, এটা কি করলে তুমি? জামাই প্রথমবার এসেছে, কই তাকে আপ্যায়ন করবে তা না উল্টো বন্দি করে রেখেছ? একদম চুপ করো তুমি। জামাই, কত বড় সাহস তুমি, ভেবে দেখো। আমার মেয়েকে বিয়ে করে নিয়ে এখন আবার ফেরত দিতে এসেছে। ওর চৌধপুরুষ চৌধুরী হলে আমরাও তালুকদার বংশ, দেখি কার ঘাড়ে কটা মাথা। আমার মেয়ের জীবন নিয়ে কোনো শালার বেডাকে সাপ লুডো খেলতে দেব না। মাহবুব তালুকদার বেঁচে থাকতে কখনোই তা সম্ভব না। মিজান তালুকদার এসে বলে, ভাইজান এত রাতে ডেকে পাঠালেন, কোনো সমস্যা? সমস্যা বলেই ডেকে এনেছি। ওই ছেলে আমার মেয়েকে ফেরত দিতে এসেছে, ওর এত বড় স্পর্ধা। আমার মেয়েকেও পণ্য ভেবেছে। মাথা ঠান্ডা করেন ভাইজান। শতহোক আমরা মেয়ে পক্ষের, তাই হুট করেই হটকারিতায় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। রাতটা শেষ হোক, চৌধুরী সাহেব কি বলে এর উপর ডিপেন্ডেবল, আগে কি হবে। আশ্চর্য, তোমাদের পরিবারের সবার কি মাথায় সমস্যা? তোমরা এখানে কি করো? পাবনা মেন্টাল হসপিটালে যাও। নয়না বেডের উপর দাঁড়িয়ে বলে, মুখ বন্ধ করুন মিস্টার পাইলট। আপনার মাথায় সমস্যা, আপনাকে এখন বরফের নিচে চাপা দিয়ে রাখা উচিত ঘণ্টাখানেক। আর হ্যাঁ, একদম চোখ রাঙিয়ে কথা বলবেন না। ওটা আপনার এরিয়া ছিল, এটা আমার। এবার বুঝবেন সুনয়না কি চিজ। ওহ রিয়েলি? প্রথমে আমার সন্দেহ হয়েছিল তোমরা বংশগত পাগল, এখন বিশ্বাসে পরিণত হল। সো শেম অন মি। শেষ পর্যন্ত কি না পাগলের সাথে বিয়ে হল? এই ছিল কপালে? নিজের লিমিট ক্রস করবেন না। পাগল যে বলছেন, পাগলামি শুরু করলে যে পালাবেন সে রাস্তা ও কিন্তু বন্ধ। তাই চুপ করুন। নয়না চোখ পাকিয়ে বলে, এবার আমি আপনাকে টর্চার করব। আমাকে একা পেয়ে আমাকে টর্চার করেছেন। আজকে ইতিহাস হয়ে যাবে ছেলে নির্যাতনের। উপসাস, আমি তো ভীষণ ভয় পেয়েছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন রাজকন্যা। এবাবের মতো আমাকে ক্ষমা করুন বলেই হাসতে লাগল। চুপ, একদম হাসবেন না, দেখুন আমি কি করি। পটলের মতো হাইট ইঁদুর হয়ে বেড়ালের সাথে লড়াই করা বোকামি। আমার শার্ট দাও, শীত করছে। দেব না শার্ট, শীতের দিনে বিয়ে করতে কে বলছে? মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে। এখন আমি আপনার বস্ত্র হরণ করব। তারপর কামড়ে নখের আঁচড়ে আপনার শরীর ক্ষত বিক্ষত করে দিব। এরপর আপনি বুঝবেন কারো সাথে তার ইচ্ছের বিরুদ্ধে জবরদস্তি করলে কেমন লাগে।
মাথা ঠিক আছে তোমার? এই বাড়ি থেকে আমি বের হব কি করে সেই ব্যবস্থা করো। এই ড্রেসের সাথে কিছু করবে না বলে দিলাম। নয়না বেড থেকে নেমে পড়ার টেবিলের ড্রয়ার থেকে সিজার নিয়ে এসে হুট করেই জিয়ানের টি-শার্ট ঘেচাং করে কাটা শুরু করল। জিয়ান নয়নার হাত ধরে বলে, কি হচ্ছে এসব, বাচ্চাদের মতো বিহেভিয়ার কেন করছো? উফ শীত, বাচ্চা তো বাচ্চামো করবেই। আমারই ভুল হয়েছে ফেরত দিতে আসা। আপনাকে কতবার বলবো আমাকে বাচ্চা বলবেন না, আজকে আপনার খবর আছে। বলেই ধস্তাধস্তি করা শুরু করল। জিয়ান নয়নার কোমর ধরে একদম নিজের কাছে নিয়ে আসল। আরেক হাত দিয়ে নয়নার হাত দুটো পেছনের দিকে শক্ত করে ধরে রাখল। নয়নার কেমন অদ্ভুত লাগছে। মনে মনে বিড়বিড় করে বলে, নয়না দুর্বল হলে চলবে না, এটা তোর বাসা, সাহস দেখা। ছাড়ুন আমাকে। এখন জোর দেখাচ্ছেন? জিয়ান নয়নাকে আর নিজের কাছে টেনে আনল। কাম অন বাবু, সুইট কিউট বেবি বউ আমার, লেটস এনজয়। নয়না চোখ বন্ধ করে বলে, প্লিজ ছাড়ুন, কিছু করব না আপনাকে। জিয়ান নয়নার কানের কাছে মুখ নিয়ে বলে, কেন বাবু, ভয় করছে? আরে হো বেবি, কিসের ভয়, এটা তো তোমারই বাসা, গুন্ডামি করতেই পারো। ছাড়ুন, আমি সত্যি কিছু করব না। ছাড়তে পারি, তবে আমাকে এখান থেকে সেইভাবে বের পারে দিতে হবে। আমি কথা দিচ্ছি তো আর কোনোদিন তোমার উপর আমার কালো ছায়া পড়বে না। কথা বলতে বলতে দুজনে বেশ ঘনিষ্ঠ হয়ে গেছে। নয়নার বুকের ভেতর কারা যেন তবলা বাজাচ্ছে। জিয়ান দ্রুত নয়নাকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়াল। দুজনেই জোরে জোরে শ্বাস নিচ্ছে। আর কিছুক্ষণ এভাবে থাকলে খারাপ কিছু হয়ে যেত। নয়না নিজের ঠোঁট মুছছে। সরি, এক্সট্রিমলি সরি। দেখো, তোমার বয়স কম, কিন্তু এতটুকু তো জানো, কোনো ছেলে মেয়ে একাকী এত কাছাকাছি আসলে প্রাপ্তবয়স্ক একটা ছেলের জন্য কন্ট্রোল করা সহজ নয়। আর সেই নারী যদি হয় তার বিয়ে করা বউ। সরি, এই অনাকাঙ্ক্ষিত কিসের জন্য? নয়না কোনো কথা না বলে মুখে হাত দিয়ে জানালার দিকে তাকিয়ে আছে। প্লিজ আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করো। এই শেষ অনুগ্রহটুকু করো আমার প্রতি। নয়না আস্তে করে বলে, আমি আপনাকে আরেকবার কিস করতে পারি? নয়নার কথা শুনে জিয়ান শকড। এই মেয়ে কি বলে? আগুনে ঘি ঢালার কাজ কেন করতে চাইছে? আর ইউ ম্যাড? মাথা ঠিক আছে তোমার? তুমি বুঝতে পারছো তুমি কি বলছো? নয়না বলে, হ্যাঁ বুঝতে পারছি, প্লিজ ওয়ান কিস, এরপর আমি আপনাকে বোঝাচ্ছি আসলে আমি কি চাইছি। জিয়ান দু কদম পেছনে সরে এসে বলে, প্লিজ ডোন্ট ডু দিস। এই মুহূর্তে এটা বিপজ্জনক।